গ্যাস লাইন স্থাপনের আগেই শেষ হয় নারায়ণগঞ্জ তল্লা মসজিদের পাইলিং ও ভবনের কাজ, দাবি কমিটি ও এলাকাবাসীর। প্রতিবেদন প্রত্যাখ্যান, এখনই মন্তব্য করতে চায় না তিতাস। রংপুরের গণেশপুরে একটি বাসা থেকে দুই চাচাতো বোনের মরদেহ উদ্ধার, কারণ জানা যায়নি এখনো, খতিয়ে দেখছে পুলিশ। পত্রিকায় পাত্রচাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থেকে নারী গ্রেফতার। পেঁয়াজের দাম বাড়ার জন্য মোকাম মালিকদের দায়ী করল আড়তদাররা। ভ্রাম্যমাণ আদালত নয়, নিজেরাই করতে চান মনিটরিং। ভোক্তা অধিকারের অভিযানে 5 ব্যবসায়ীকে জরিমানা। এবং উত্তাল পদ্মার ভাঙাগড়ায় টালমাটাল শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট, ড্রেজিংয়েও পাওয়া যাচ্ছে না কুল কিনারা। ধরলার পানি বেড়ে কুড়িগ্রামে অর্ধশত গ্রাম প্লাবিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন কমিটির সভাপতি ও স্থানীয়রা। তাদের দাবি, গ্যাস লাইন স্থাপনের আগেই শেষ হয় মসজিদের পাইলিং ও ভবন নির্মাণের কাজ। মসজিদটির নিজস্ব কোনো গ্যাস সংযোগই ছিল না। দেয়ালের পাশ দিয়ে যাওয়া লাইনের লিকেজ দিয়েই মসজিদে গ্যাস ঢোকে। তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিতাস কোনো বক্তব্য দেয়নি। নারায়ণগঞ্জ থেকে রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের পর গ্যাস লাইন মেরামত করতে আসে তিতাস। দেখা যায় মসজিদের উত্তর পাশে অনেকটা দেয়াল ঘেঁষে চলে গেছে তিতাসের গ্যাস লাইন। সেখানে বড় বড় কয়েকটি ছিদ্রের সন্ধানও পাওয়া যায়। ওই লিকেজ দিয়েই মসজিদটিতে প্রবেশ করে গ্যাস। তবে মসজিদটির নিচে পাওয়া যায়নি গ্যাসের কোনো লাইন। গ্যাস লাইন স্থাপনের আগেই মসজিদটির পাইলিং ও বিল্ডিং নির্মাণের কাজ শেষ হয় বলে দাবি মসজিদ কমিটির। পাইপটা পুরাপুরি অবস্থা পুরে রয়েছে অনেক বছর ধরে। এটা মাটিতে জং খাইতে খাইতে লিক হইয়া লিকেজ 6টা লিকেজ হয়েছে। পরে লিকেজ হইয়া এটা মসজিদের ভিতর প্রবেশ করছে। প্রবেশ করার পরে দুর্ঘটনা কিন্তু ঘটছে। মসজিদ কমিটির আবারও দাবি, লাইন নিজেদের না হওয়া সত্ত্বেও গ্যাসের উপস্থিতি টের পেয়ে মেরামতের জন্য যোগাযোগ করা হয় তিতাসে। এক্ষেত্রে বাদ সাধে ঘুষের 50,000 টাকা। আমি এই মসজিদ প্রতিষ্ঠাতা একজন, এবং এই মসজিদ যখন শুরু হয় ফাউন্ডেশন দেয় তখন আমি সামনে, এই প্রত্যেকটা কাজের সময় আমরা সামনে দাঁড়ানো। এই মসজিদের নিচে কোনো পাইপ নাই আর এখনো দেখাতে পারবে না। তিতাসেরা মিথ্যা তারা প্রমাণ সহকারে করে আমরা মসজিদে কোনো লাইন পাওয়া গেছে, আমাদের মসজিদে কোনো লাইন পাওয়া যায়নি। এদিকে তিতাসের দাবিকৃত টাকা তুলতে মসজিদে ঘোষণা দেয়া হলে অনেকে চাঁদাও দেন, চান ঘটনার সুষ্ঠু বিচার। লাইনের লিকেজগুলো সারানোর জন্য আপনার 50,000 টাকা লাগবে। তো আমরা যে যা পারছি, যে কেউ 1,500 দিচ্ছে, কেউ 1,000 দিচ্ছে। যে কোনো মসজিদের সমস্যা মুসল্লিদের কাছে শেয়ার করে মসজিদের কাজের জন্য হিসাবে 500 টাকা আমি দিচ্ছি। মসজিদ কমিটির এই জায়গাতে অবহেলা থাকলে তো মসজিদ কমিটির মানুষ মারা যেত না। আমার বাবা মসজিদ কমিটির একজন উপদেষ্টা ছিল। সেটা ভুল, এটা ধারণা দিচ্ছে, কিন্তু মসজিদের ভিতরে তো কোনো লাইনই যায় নাই। তবে মসজিদ কমিটি বা এলাকাবাসীর দাবির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তিতাসের গঠিত তদন্ত দল। আমি যে এটা এখন বলাটা ঠিক হবে না, আমি আগে জেনে নেই ওনারা কি বলতেছে, তারপরে আমার কমিটির সাথে বসে আমি কথা বলবো না। দুর্ঘটনার 13 দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার তিতাস ও জেলা প্রশাসক তদন্ত প্রতিবেদন জমা দেয়। ফায়ার সার্ভিসের প্রতিবেদন আগামী রোববার দেওয়ার কথা রয়েছে। ভয়াবহ বিস্ফোরণের পর থেকে এর পক্ষে বিপক্ষে চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ, কাদা ছোড়াছুড়ি। কোনো পক্ষের দায়ভার না নিলেও একথা সত্য যে ভবিষ্যতে এমন দুর্ঘটনা ও প্রাণহানির পুনরাবৃত্তি বন্ধে সেবা সংস্থাগুলোর নজরদারি যেমন জরুরি, তেমনি প্রয়োজন গ্রাহকদের সচেতনতাও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পত্রিকায় পাত্রচাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে সিআইডি। 10 বছর ধরে এমন অপকর্ম চালিয়ে আসছিল একটি চক্র। প্রাথমিক অনুসন্ধানে সাদিয়া জান্নাত নামের ওই নারীর 20 কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে সিআইডি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। ক্যামেরার সামনে মুখ লুকানোর চেষ্টা করছিলেন এতদিন পত্রিকায় পাত্রচাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা করে আসা এই নারী। কানাডার সিটিজেন পাত্রীর জন্য পাত্রচাই বলে বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন দেখে আগ্রহীদের ফোন কল, এরপর থেকেই নিয়মিত যোগাযোগ। এবারে প্রতারণার পরবর্তী ফাঁদ, রেস্তোরাঁয় দাওয়াত দিয়ে আইনজীবী, দোভাষী ও পিএসও হাজির পাত্রী। এরপর পাত্রকে বলা হতো পাত্রীর কানাডায় ব্যবসা রয়েছে। পাত্রকে বিয়ের পর সেখানে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসা খরচের জন্য চাওয়া হতো টাকা। পাত্রকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ। ওখান থেকে
200 কোটি টাকা আমি আনবো, এটা তোমার নামে আনবো, এরকম করে প্রায় 1,79,00,000 টাকা নিয়ে নেন। আমার ছেলেদের জন্য আমি যেতে চাই, বলছে আপনাকে নেওয়ার পরে আপনার ছেলেদের নিয়ে যাওয়া যাবে 1 বছরের মধ্যে। তারপর সে বলছে কীরকম খরচ হবে, বলছে যে 20-25 লাখ টাকা, তো 1/3 আপনাকে দিতে হবে। 6 লক্ষ টাকা লাগবে আর বাকি টাকা আমি দিব। পরে এইভাবে করতে করতে সে আমার কাছ থেকে প্রায় 9.5 লক্ষ টাকা সে আমার কাছ থেকে 3বারে নিচ্ছে। 10 বছরে বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে প্রতারক সাদিয়া জান্নাতকে গ্রেফতারের পর উঠে আসে মূল কাহিনী। সিআইডি জানায় সাদিয়া জান্নাতের মূল বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার মাধ্যমে জান্নাতের 20 কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে তারা। সাসপেক্টের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি উনি 2011 সাল থেকে এই কাজটা করছেন, তার মানে প্রায় 1 যুগ। এতদিনের মধ্যে আমরা 8-9 জন ভিকটিম আমাদেরই জানাশোনার মধ্যে এই খবর পেয়ে এসছেন। তাতে 20 থেকে 25 কোটি টাকার উপরে বিভিন্নভাবে তারা হাতিয়ে নিয়েছে এবং আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইভেনে যেদিন আমরা গ্রেফতার করলাম সেই দিনও প্রায় 40 লাখ টাকা ব্যাংকে এফডিআই করেছেন। তো এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু প্রতারণার মাধ্যমে অবৈধ উপায়ে উপার্জিত। সাদিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে প্রতারণা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে জানায় সিআইডি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। অগ্রগতি নেই ক্যাসিনো কাণ্ডের 41 মামলার বিচারে। র্যাব ও সিআইডি অধিকাংশ মামলার তদন্ত শেষ করলেও একটি মামলারও অভিযোগপত্র দিতে পারেনি দুদক। এই সুযোগে জামিন নিতে মরিয়া অনেক আসামি। রাষ্ট্রপক্ষের অজুহাত, দীর্ঘদিন কোর্ট বন্ধ, বিচার শুরু করা যায়নি। দুদক আইনজীবী বলছে সময় লাগা স্বাভাবিক, আর সিআইডি বলছে তাদের তদন্তে আসামিদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে আসছে। গত বছরের এই দিনে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। 2 মাসে 50টি অভিযানে গ্রেফতার হন কয়েক ডজন আসামি। একে একে বেরিয়ে আসতে থাকে অপরাধ জগতের নানা তথ্য। এই অভিযানে গ্রেফতার অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। তাদের গ্রেফতারের পর ঢাকার ক্যাসিনো ব্যবসা বন্ধ হলেও অগ্রগতি নেই 41 মামলার বিচারের। মাত্র 2টি মামলার বিচার চলছে। তদন্তের দায়িত্ব পাওয়া র্যাব, সিআইডি 31 মামলার মধ্যে 22টি মামলার অভিযোগপত্র দিয়েছে, আর দুর্নীতির 12 মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি দুদক। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অজুহাত, করোনায় দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় বিচার শুরু করা যায়নি। দুদক আইনজীবী বলছেন তদন্ত শেষ করতে আরও সময় লাগবে। স্পেসিফিক সম্পদের ডেসক্রিপশন কালেক্ট করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কালেক্টিং করতে হয়, তারপরে মিলিয়ে দেখতে হয়, এক্সামিন করতে হয়, রি এক্সামিন করতে হয়, ভেটিং করতে হয়। কাজে সময় সাপেক্ষ তো লাগবে, এটা তো আর মার্ডার কেস না। এতদিন তো লকডাউন ছিল, কোর্ট কাছারি বন্ধ ছিল, এখন রেগুলার কোর্ট শুরু হয়েছে, এখন যথারীতি মামলাগুলি সাক্ষী টাক্ষী সব শুরু হবে। এই সুযোগে জামিন নিতে মরিয়া আসামিরা। ক্যাসিনো ব্রাদার নামে পরিচিত এনুরূপমকে জামিন কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। ইসমাইল হোসেন সম্রাট ও জিকে শামীম চিকিৎসার নামে দীর্ঘদিন রয়েছেন হাসপাতালে। অসুস্থতার ভান করে যদি হাসপাতালে থাকা চেষ্টা করে সেটা অন্যায় হবে। আমরা বিন্দুমাত্র কাউকে ছাড় দিব না, আগেও কাউকে ছাড় দেইনি। তদন্তকারী সংস্থাগুলো বলছে আসামিদের বিপুল সম্পদের তথ্য মিলেছে, মামলার সংখ্যা আরও বাড়বে। ইনকোয়ারিতে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এই সংক্রান্তে আরও কয়েকটা মামলা আমরা রুজু করব। আমরা যখনই শেষ করব ইনকোয়ারি করে তখন আমরা একটা করব, কিন্তু আমরা যথেষ্ট এভিডেন্স পাচ্ছি। এ পর্যন্ত আসামিদের ব্যাংক হিসাবে থাকা 405,48,00,000 টাকা জব্দ করা হয়েছে, আর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে 34,92,00,000 টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফ্ল্যাটে জলের ক্ষিপ্র পদ্মা এপার গড়ে তো ওপার ভাঙে। ভাঙা গড়ার এই খেলায় দিকহারা বিআইডব্লিউটিএ। নতুন নতুন চ্যানেল তৈরি করেও সচল রাখতে পারছে না শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট। ভাঙনার নাব্য সংকটে শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধই হয়ে যাচ্ছে প্রায় 1 দশক ধরে চালু থাকে এই রুটটি। বাবুল হোসেনের ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। বলা হয়ে থাকে ভয়ঙ্কর অ্যামাজনের পরই সবচেয়ে স্রোতস্বিনীয় ক্ষিপ্র ঘোলা জলের নদী হলো পদ্মা। কখন ভাঙবে আর কখন গড়বে এ নদী নিয়ে তা ধারণা করা অসম্ভব। নদীপথ সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে একদিকে উজানের পানির সঙ্গে নেমে আসা প্রচণ্ড পলি ও এসব চর থেকে পড়া বালুর কারণে শত ড্রেজিং করেও নাব্য সংকট কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। ফলে প্রায় 2 মাস ধরে অচল অবস্থা চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটের ফেরি চলাচলে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় 10 বছর আগে পদ্মা সেতুর জন্য নির্ধারিত জায়গায় নদী বিশাল প্রশস্ত থাকলেও চর পড়ে এখন তা শুরু হয়ে গেছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের উজানে বিশাল চর ভেঙে নদীকে প্রশস্ত করেছে।
গবেষকরা বলছেন পদ্মার উজানের ২০ কিলোমিটার ভাঙনের সব পলি শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে জমায় ড্রেজিংয়ে সফলতা আসছে না। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম 2010 সালে এই জায়গাটা এই চরটা ছিল না, এটা ছিল কবুতর খোলা চ্যানেল। এখন আবার ভাঙতে ভাঙতে এটা প্রায় আবার ৩-৪ কিলোমিটার ভিতরে চলে আসলো। বিএডব্লিউটিএ বলছে চালু থাকা লৌহজং, বিকল্প ও চায়না ৩টি চ্যানেল ইয়ার সেভাবে চালু করা হয়তো সম্ভব হবে না। তাই চরচন্দ্রা হাজরা নামের একটি চর কেটে অক্টোবর মাসের আগেই নতুন একটি চ্যানেল চালুর কাজ চলছে। এখানে আমরা আনুমানিক হিসাব করে দেখেছি যে 5 থেকে 6 লক্ষ ঘনমিটার ড্রেজিং করার প্রয়োজন হতে পারে। আমরা আশা করতেছি যে 15 থেকে 20 দিন সময় লাগবে। এটা ফুললি একটা নতুন চ্যানেল হবে। হাজরা চ্যানেল চালু হলে পদ্মা সেতু পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকবে বলে জানায় সংস্থাটির প্রধান। এখানে সরাসরি 90 ডিগ্রিতে আপনি পদ্মা সেতু ক্রস করতে পারছেন, সুতরাং ওই পদ্মা সেতুর উপর পিলারের সাথে ধাক্কা খাওয়ার ঝুঁকিটা আর থাকছে না। তবে পদ্মা সেতু চালুর আগে এ রুটের যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কাটবে না বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কুড়িগ্রামের ধরলা নদীর ভাঙন ঠেকাতে না পেরে বিদ্যালয় ভবন নিলামে বিক্রি করে দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ। 2 দফার বন্যার ধকল কাটিয়ে ওঠার আগে আবারও পানিবন্দী সদরের কয়েকটি এলাকার মানুষ। টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত সদর উপজেলার অর্ধশতাধিক গ্রাম। কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধরলা নদীর পানি বেড়ে ভাঙনের কবলে পড়েছে এটি। ভবনটি বাঁচাতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে নিলামে 33,040 টাকায় বিক্রি করে বিদ্যালয় কমিটি। ফলে এখানকার ছেলে মেয়েদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানালেন এলাকাবাসী। স্কুলটা ভেঙে গেল এবং আমাদের এলাকায় অনেক জমি নিচু তলিয়ে গেছে। এখন ছাত্রছাত্রী কোথায় পড়াশোনা করবে একটু খুব চিন্তায় আছি আমরা। এদিকে 2 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও তলিয়ে গেছে মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় ও চর কৃষ্ণপুর এবং পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রাম। পরিবার পরিজন নিয়ে মানবেত জীবনযাপন করছেন গ্রামবাসী। ভিডিওর মধ্যে বাড়ি, তাতে একটা ভিডিও, অনেক ছাপড়া তুলি ছোয়া ফোয়া নিয়ে গরু বেসন নিয়ে আসি। খাওয়ার কষ্ট, বাড়ি থাকা যায় না, পানির ব্যথা আছে। বন্যা কবলিত এলাকাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তা। ধরলা নদীর অববাহিকায় আমাদের 4টা ইউনিয়ন মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ক্ষতির পরিমাপ নেওয়ার চেষ্টা করছি, তারপরে পরবর্তী প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা নেব। ধরলা নদীর পানি বেড়ে কুড়িগ্রামে সদর উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3,000 পরিবারের 15,000-এর মতো মানুষ। সময় সংবাদ, কুড়িগ্রাম। উজানের ঢল আর টানা বৃষ্টিতে নওগাঁর আত্রাই নদীর পানি বেড়ে তলিয়ে গেছে কৃষকের আমন ধান। এই মুহূর্তে সেই খবর জানাতে নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর এলাকায় আছেন রিপোর্টার MR রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, সাদিক, আপনি জানেন গত রাত থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির পাশাপাশি উজানি ঢল এখানে বিস্তীর্ণ এলাকাগুলি প্লাবিত করে। গেল প্রায় 15 দিন আগেই কিন্তু এই এলাকায় একটা বন্যার ধকল কাটিয়ে উঠেছিল স্থানীয় এই মান্দা এলাকার বাসিন্দারা। এরই মাঝে কিন্তু আকস্মিক এই বন্যার মতো একটা প্রবল ধাক্কা তাদের দিয়ে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকার কিন্তু ফসল এখন পানির নিচে তলিয়ে রয়েছে। আমার পিছনের যে মাঠটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু কদিন আগে রোপা আমন ধান তারা রোপণ করেছিল, এখন পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তো এরকমভাবে এই মান্দা এলাকার প্রায় 60টি ইউনিয়নের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে এখানকার কৃষি বিভাগ। অন্যদিকে কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে গেল রাত থেকে আজ দুপুর পর্যন্ত প্রায় 48 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছিল। এই বৃষ্টি কিন্তু হঠাৎ করে বাড়ার কারণে স্বাভাবিকভাবেই এই এলাকার এই বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে, অন্যদিকে কিন্তু ফসলের উপর বড় ধরনের একটি প্রভাব এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে 2 দফা এখানে বন্যা হয়েছিল। বিগত দিনে রোপা আমন চাষাবাদে কিছুটা বিলম্বিত হয়েছিল এবং এই বিলম্বিত হওয়ার কারণে কিন্তু বীজ এখানে বড় ধরনের একটা সংকট দেখা যাচ্ছিল। অনেকেই বলছে কৃষকরা এখানে প্রায় 1,500-2,000 টাকা দিয়ে চড়া দামে বীজ কিনে তারা কিন্তু এই রোপা আমন ধান রোপণ করেছিল। কিন্তু হঠাৎ করে এই বন্যা তাদের জন্য বড় ধরনের একটি দুর্বিষহ এবং দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। তো সব মিলে কিন্তু কৃষকরা অত্যন্ত ক্ষতির মুখে পড়েছেন। তারা জানিয়েছেন এই
আকস্মিক বন্যার জন্য কিন্তু বর্তমানে যে ফসলের অবস্থা তা কিন্তু তা আর ফেরানো সম্ভব হবে না। এই মুহূর্তে তারা কিন্তু আর নতুন করে ধান রোপণের কোনো সুযোগও পাচ্ছেন না। অন্যদিকে বেশ কিছু এই এলাকার বিশেষ করে মান্দা এলাকারই পুকুরও ভেসে গেছে এবং পুকুরে মাছ ছিল, সেগুলো কিন্তু এই বন্যার পানির অকাল বন্যার কারণে কিন্তু ক্ষতির শিকার হয়েছেন মাছ চাষিরা। তো সব মিলিয়ে আকস্মিক এই বন্যা স্থানীয় এলাকাবাসীর কাছে বড় ধরনের একটি দুঃসংবাদ এবং ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে। এই ছিল জাফর আমার কাছে নওগাঁর মান্দা এলাকার বন্যার খবর। নওগাঁর মান্দায় উজান এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের ধান, মাছের ঘের, সে খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এমআর রকি। এদিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রংপুরের গঙ্গাচড়ার 5 শতাধিক পরিবার, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় 200 বিঘারও বেশি জমি অনাবাদি পড়ে আছে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ার বাবুপাড়ায় এ কোনো বন্যার দৃশ্য নয়। কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। কোলকন্দ ইউনিয়নের বাবুপাড়া, মিয়াজিপাড়া, বটতলা, ঘন্টারি, মটের পর এলাকা ডুবে আছে পানিতে। খুব কষ্টে আছি, বেশ তো 1 সপ্তাহ ধরে এরকম অবস্থা। খাওয়া দাওয়ার খুব অভাব পড়েছে। বাড়িঘরও দেখেন, বাড়িঘরও অবস্থা খারাপ। গরু বাছু এগুলো মাইসের গয় আর গরম হচ্ছে আর কিছু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনাবাদি পড়ে আছে অন্তত 500 বিঘা জমি। এতে আসন্ন মৌসুমে ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা। এছাড়া অন্তত 1/2 শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। 400 একর জমি ফসল হচ্ছে না, সব তলিয়ে গেছে ধান ক্ষেত। পুকুরের মাছগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে চলে গেছে। এর ফলে যে কৃষক বা আমাদের যারা মৎস্যজীবী আছেন, যারা মাছ চাষ করেন, তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সময় সংবাদের মাধ্যমে খবর পেয়ে পানিবন্দী ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। 2-3 দিন ধরে ঘন বৃষ্টিপাত হচ্ছে, তো স্থানীয় যে চেয়ারম্যান সাহেব আছে তার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা ওদের ত্রাণের প্রয়োজন হলে আমরা ত্রাণ দিব, আর এটা একটু বৃষ্টি কমলে জলাবদ্ধতা বের করে দেওয়ার জন্য পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেবে। দুর্ভোগের শিকার গঙ্গাচড়ার পরিবারগুলো পানি নিষ্কাশনে দ্রুত কার্যকর পদক্ষেপ চান। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। ঘোষণা দেওয়া হলো বাড়তি দাম রাখলে যে সেসব ব্যবসায়ীর তথ্য প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তবে দাম বাড়ানোর পুরো দায় ভোক্তাদের ওপর চাপিয়ে শেষ হলো ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভা। ক্ষুব্ধ আড়তদারদের দাবি, বাজারে নয় অভিযান পরিচালনা করতে হবে শ্যামবাজার, পাবনা ও ফরিদপুর সহ মোকামগুলোতে। এদিকে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযানে 5 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ব্যানারে লেখা পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে আড়তদার, আমদানিকারক ও খুচরা বিক্রেতাদের নিয়ে মতবিনিময় সভা। তবে বক্তব্যে পেঁয়াজের দাম বাড়ার পুরো দায় চাপানো হলো ক্রেতাদের ওপর। কারণ বাজারের চাহিদা কতটুকু, এতটুকু মাল কিন্তু আসছে। আর আপনি আর আমি কি করছি, আমার 2 কেজি দরকার, আমরা কিনে ফেলতে গেছি 10 কেজি। আপনি যদি আমার 200 টাকার জিনিস 300 টাকা দেন, তা আমি নিতে অসুবিধা কোথায়? ঠিক যখন দেখছে যে যারা বিক্রি করে, তারা যখন দেখলো যে পাই কিনার যারা ক্রেতা, তারা শুধু হুমড়ি খেয়ে পড়তেছে এবং যত দাম চায় তত দিয়ে নিতেছে, যার কারণে এই আকস্মিক এই মূল্য বৃদ্ধিটা ঘটছে। যদিও মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জানালেন, একটি অসাধু মহল দাম বাড়ানোর জন্য দায়ী। তবে কারা এই চক্র, এমন প্রশ্নের কোনো সদুত্তর নেই তার কাছে। এই ব্যাপারে আমার মনে হয় স্পষ্ট একটা ব্যাখ্যা দিতে পারবেন আমাদের আমদানিকারক ফারুক সাহেব। এদিকে সভা শেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার শিকার ক্ষুব্ধ এক আড়তদার স্বীকার করেন, প্রথম 2 দিন দাম বাড়ায় ঢাকার ব্যবসায়ীরাই, পরে খবর পৌঁছে যায় পুরো দেশে। এখন দাম নিয়ন্ত্রণে আনতে পাবনা, ফরিদপুর ও শ্যামবাজারের আমদানিকারকের মোকামে অভিযান চালানোর কথা বলেন তিনি। দ্বিতীয় দিন আমরা কিনে নিচ্ছি বেশি, আমরা আপনার থেকে আনছি, ফরিদপুর থেকে আনছি, কিনে বেশি আমগো ভোক্তা অধিকারের যে আরভিন ওনারা আমি কইছি আমরা যদি অভিযান চালাই আমরা হিও চালাই। এদিকে শুক্রবার সকালে পেঁয়াজের বাজার মূল্য স্থিতিশীল করতে রাজধানীর 3টি বাজারে অভিযান চালিয়ে 5 ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে অপহরণের 12 ঘন্টা পর এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। স্মার্টফোন কেনার জন্য শিশু নিশাতের বাবার অফিসের কর্মচারী এ অপহরণের ঘটনা ঘটায়।
3 বছর বয়সী নিশাত বাবু পুরো একটি দিন পরিবার ছাড়া। বৃহস্পতিবার সকালে আউটপাড়ার বাসা থেকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করা হয় নিশাতকে। পরে তার বাবার মুঠোফোনে বার্তা পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারী। এই বার্তার সূত্র ধরেই ঢাকা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাতেই চন্দ্রা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। একমাত্র সন্তানকে ফিরে পেয়ে আত্মহারা বাবা মা। একটা চকলেট ওরা ছিঁড়ে দিছি, খাচ্ছে, আরেকটা চকলেট ও ছিঁড়ে ফেলছে, ওইটা আমি ফ্রিজে রাখতে দিছি। রাখতে যে পরে একটু বাসা হিসেবে পাবো। আমার ছেলের অপহরণ করে টাকা দাবি করে। আমি যে চাকরি করি এই চাকরিতে এত টাকা দেওয়া সম্ভব না। পরে আমি র্যাবের আশ্রয় নেই। একটা বাচ্চাকে এইভাবে টাকার জন্য ওরা অপহরণ করে নিয়ে গেল, এই জন্য আমরা ওর কঠিন শাস্তি দাবি করতেছি। নিশাতের বাবার অফিসের পিয়ন মুস্তাফিজ স্মার্টফোন কেনার টাকা জোগাড় করতেই তাকে অপহরণ করে বলে জানায় র্যাব। এ সময় তার কাছ থেকে ধারালো ছুরিও উদ্ধার করা হয়। কিছু টাকা চুরি করে, এই টাকা চুরি ধরা পড়ার পরে যখন তাকে তার বাবা, এই ভিকটিমের বাবা চাকরি থেকে বের করে দেয়, তখন সে মাথায় নতুন করে বুদ্ধি আটে এবং একটি চাকু কেনে এবং এই বাচ্চাটি তার কোলে আসতো। বাচ্চাটিকে নিয়ে সে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায় এবং সারাদিন ঢাকা ঘুরে সে চন্দ্রা চলে আসে। শিশুটির বাবা জানায় অপহরণকারী কর্মচারী হলেও তাদের পরিবারের সঙ্গেই বসবাস করত। এরই সুযোগে নিশাতকে অপহরণ করে সে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে রাজধানীর বনানী থেকে বেশ কিছু বিলবোর্ড অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে পুরো সিটি কর্পোরেশনকে অবৈধ বিলবোর্ড মুক্ত করা হবে। সকাল 10:30টার দিকে বনানী 11 নম্বর সড়ক থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি হাসপাতালের বড় দুটি বিলবোর্ড গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, শহরে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে দেওয়া হবে না। যত বড় প্রভাবশালী প্রতিষ্ঠানই হোক, অবৈধ স্থাপনার জন্য কাউকেই ছাড় দেওয়া হবে না। শুধু বিলবোর্ডই নয়, সাইনবোর্ড, এলইডি সহ অন্যান্য অবৈধ প্রচারণা সামগ্রীও উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইনকে অমান্য করে এই ঢাকার শহরে এখানে আপনারা ব্যবসা করতে পারবেন না। আপনাদেরকে যথাযথভাবে ট্যাক্স দিতে হবে। আপনাদেরকে সিটি কর্পোরেশনের আইন মেনেই আপনাদের ব্যবসা করতে হবে। হাসপাতালের বিরাট বড় বড় সাইনবোর্ড লাগিয়েছেন এই রোডের মাঝখানে, শহরটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অবৈধ কোনো ধরনের সাইনবোর্ড কিন্তু থাকতে পারবে না এই ঢাকা শহর নর্থে। আমি বলে দিচ্ছি মেসেজ সবাইকে। করোনা সংক্রমণের শুরুতে মহা সংকটে থাকা বাংলাদেশই এখন পিপিই, মাস্কের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানিতে শীর্ষস্থান দখল করে নিচ্ছে। গত কয়েক মাসেই 71টি দেশে প্রায় 4.5 কোটি টাকার সুরক্ষা সামগ্রী রপ্তানি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলো থেকে আমদানি অর্ডার আসতে থাকায় এ খাতে নতুন করে বিনিয়োগ শুরু করেছেন অনেক পোশাক মালিক। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্চ মাসে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে চিকিৎসকদের ব্যবহৃত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, পিপিই এবং মাস্কের মারাত্মক সংকট দেখা দেয়। দেশ জুড়ে এক প্রকার হাহাকার চলছিল গুরুত্বপূর্ণ এসব উপকরণের। এর মাঝে পুরাতন অর্ডার হারিয়ে মুখ থুবড়ে পড়া গার্মেন্টস সেক্টর এগিয়ে আসে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রস্তুতে। এটাকে আমরা একটা ব্যবসায়িক প্রবৃদ্ধিও বলবো, সাথে সাথে বলবো এটা একটা মানবিক ভাবও কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প একটা অবদান রাখতে পেরেছে। কয়েক মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 50 কোটি 10 লাখ মার্কিন ডলার মূল্যমানের উপকরণ পাঠানো হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে পিপিই রপ্তানি হয়েছে 13.5 কোটি মার্কিন ডলারের। কোয়ালিটি এবং অন টাইম ডেলিভারির ক্ষেত্রে আমাদের একটা সুনাম বিশ্বব্যাপী আছে। তারই ধারাবাহিকতায় আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, ব্রাজিল আরও অনেক দেশ থেকে প্রচুর অর্ডার আসতেছে। ব্যবসায়ীদের মতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে শুধুমাত্র পিপিই এবং অ্যাপ্রন ও গাউন রপ্তানি হয়েছে 35 কোটি 15 লাখ মার্কিন ডলারের। আমাদের হাতে কোনো কাজ নেই, সেই সময়ে আমরা এই স্বাস্থ্য সামগ্রী যে অর্ডার পেয়েছি বা আমরা এক্সপোর্ট করেছি, সেটা আমাদের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এবং গার্মেন্টস সেক্টরের জন্য বিশাল উপকৃত হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়তে থাকায় এসব পণ্য তৈরির স্বতন্ত্র ইউনিট গড়ে তুলেছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত নিজেদের রক্ষা পেতে ব্যবহার করতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে সেই সামগ্রী সংকটে ছিল বাংলাদেশ। সেই সংকট কাটিয়ে এখন
বাংলাদেশ এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশ্বজুড়েই রপ্তানি করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 22 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1541 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,45,805 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,814 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,96,509 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,541 জন। মোট আক্রান্ত 3,45,805 জন। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,881 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,923 জন। মোট সুস্থ হয়েছেন 2,52,335 জন। 1.5 শতাধিক পদের বিপরীতে কাজ করেন মাত্র 46 জন। বাকি সব পদ ফাঁকা। পরিচালনা পর্ষদে 5 পদের মধ্যে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদ্য নিয়োগ পাওয়া এক সদস্য সহ আছেন 3 জন সদস্য। এভাবেই ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে আছে 78টি বিমা কোম্পানির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইডরা। বিমা সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক পদ ফাঁকা থাকায় বাধাগ্রস্ত হচ্ছে কোম্পানিগুলোর তদারকির কাজ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। বিমা কোম্পানিগুলো নিয়ম নীতি মানছে কিনা তা তদারকি করার কথা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার। বিমা দাবি পূরণে কোনো কোম্পানি গড়িমসি করলে গ্রাহকের পাশে দাঁড়ানোর কথা, অথচ জনবল সংকটে স্বাভাবিক কার্যক্রম তো দূরের কথা, কোনো রকমে টিকে আছে প্রতিষ্ঠানটি। চেয়ারম্যান ও 4 জন সদস্যের যে কোনো 2 জন মিলে 3 জনের কোরাম নেওয়ার কথা সব সিদ্ধান্ত। অথচ গেল আগস্টের পর থেকে এক সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চলছে কার্যক্রম। খালি হওয়ার 6 মাস পর নতুন চুক্তিভিত্তিক প্রশাসন সদস্য নিয়োগ হয়েছে 16 সেপ্টেম্বর। আর 3 বছর ধরে ফাঁকা নন লাইফের সদস্যের পদ। তাই দানা বেঁধেছে নানা সংকট। অন্তর্বর্তীকালীন সময়ে তো সেটা আমরা চালিয়ে নিচ্ছি, অসুবিধা হচ্ছে না। আমাদের একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে। আর আমাদের লোকবল এটা কম, ঠিক আছে, লোকবল আমাদের নতুন বিধিমালা হচ্ছে, সেই অনুযায়ী নিয়োগ হবে। বিমা সংশ্লিষ্টরা বলছেন 155টি পদের বিপরীতে মাত্র 46 জন কর্মী থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ শেষ হতে চললেও আগের বারের মতো এমডি নিয়োগে সার্চ কমিটি গঠন বা অন্য কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। ইডরার বর্তমান যে জনবল বা তাদের যে প্যাটার্ন অফ এমপ্লয়মেন্ট, যে একজন চেয়ারম্যান বা মেম্বাররা আসবেন, একটা চুক্তিভিত্তিক নিয়োগে এতদিন থাকবেন, এতদিন পরে চলে যাবেন, পার্মানেন্ট স্টাফরা যারা, তাদের ক্যাপাসিটি বিল্ডিং আরও অনেক বেশি দরকারি জিনিসগুলোর ফলো আপটা ঠিক রাখার জন্য। নতুন চেয়ারম্যান মহোদয়, নতুন মেম্বাররা আসলেও ওনাদের এই জিনিসগুলা আত্মস্থ করে ইমপ্লিমেন্ট করতে করতেই কিন্তু প্রায় 1 বছর চলে যাবে। ইডরা যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে ইন্স্যুরেন্স সেক্টর বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাবে এবং এইটা যে ডিসিপ্লিনের মধ্যে আসবে সেইটা আর আসার সম্ভাবনা থাকবে না। তাদের অভিমত, দক্ষ ও স্থায়ী জনবল নিয়োগ না দিয়ে চুক্তিভিত্তিক ও সাময়িক পদায়ন করে শতভাগ কার্যকর করা যাবে না এই অভিভাবক প্রতিষ্ঠানকে। পদগুলো যদি সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিনব কায়দায় পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি করছে একটি চক্র। মিটার চুরি করে দিয়ে যাচ্ছে মোবাইল নম্বর, আর সেই নম্বরে যোগাযোগ করলে চাহিদা মোতাবেক বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর ফিরিয়ে দেওয়া হচ্ছে মিটার। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, এই বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। গত 31 আগস্ট গভীর রাতে হঠাৎ করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতল ও কর্ণসূতি গ্রামের 5টি চাতাল কল সহ 2টি সেচ পাম্পের বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ যাওয়ার কারণ উদ্ঘাটনে বের হয়ে গ্রাহকরা দেখতে পান সবকিছু ঠিক থাকলেও সংযোগের মিটারটি আর নেই। তার বদলে সেখানে একটি চিরকুটে লেখা রয়েছে মোবাইল নাম্বার 01623338713। পরে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে মিটার চুরির বিষয়টি স্বীকার করে অপরপক্ষ। তবে চাহিদা মোতাবেক বিকাশ টাকা পাঠানোর পরে মিলবে চুরি যাওয়া মিটার। নিজেদের সংযোগ রক্ষার জন্য টাকা পরিশোধ করতে বাধ্য হন গ্রাহক। আর তখনই চোর চক্র বলে দেয় কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেই মিটার। একইভাবে চুরি হয়েছে জেলার সদর, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার অনেক গ্রাহকের মিটার। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের যোগ সাদস্যই একটি সংঘবদ্ধ চক্র এই কাজ করছে। চোর বলতেছে যে আমাদের টাকা দিলে আমরা মিটারের সন্ধান দেবো। ওসি সাহেবের সাথে কথা বলি, এডিশনাল এসপির সাথে কথা বলি, বলে আমি তাদেরকে অবহিত করি। সরকার জানি এই চোরগুলো ধইরা তাদের জানি শাস্তিমূলক
ব্যবস্থা জানি করে আর কি। মিটার চুরির পাশাপাশি গত 8 মাসে কামারখন্দে চুরি হয়েছে পল্লী বিদ্যুতের বেশ কয়েকটি ট্রান্সফরমারও। এসব ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানালেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা। আমাদের 7-8টি ঘটনায় মোট 14টি ট্রান্সফরমার, 10 থেকে 15টার মতো 3 ফেজ মিটার আনুমানিক চুরি হয়েছে। থানাতে এফআইআর দায়েরের জন্য পত্র দিছি। পুলিশ বলছে দ্রুত এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে। কামারখন্দ থানা পুলিশ আমরা এই ব্যাপারে কাজ করতেছি, আমরা এই চক্রটাকে শীঘ্রই ধরতে সক্ষম হব। কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য মতে গত 8 মাসে পল্লী বিদ্যুৎ 2-এর 14টি ট্রান্সফরমার এবং 15টি শিল্প মিটার চুরির ঘটনা ঘটেছে। আর বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে মিটারগুলো উদ্ধার হলেও সন্ধান মেলেনি ট্রান্সফরমারের। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রযুক্তির ব্যবহার আর চাষের কলাকৌশলে পরিবর্তন এসেছে চাঁপাইনবাবগঞ্জের আশিনা জাতের আমে। দেখতে আকর্ষণীয় আর খেতে সুস্বাদু হওয়ায় দিনকে দিন বাড়ছে কদর। মৌসুম শেষেও বাজারে প্রতিদিনই হচ্ছে বেচাকেনা। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। মৌসুম শেষ, কিন্তু এখনও চাঁপাইনবাবগঞ্জের বাগান ও হাটবাজারে দেখা মিলছে আশিনা জাতের আম। গেল কয়েক বছর আগেও এই আম নিয়ে খুব বেশি আগ্রহী ছিলেন না ক্রেতারা, অথচ চলতি বছর পছন্দের তুঙ্গে থাকায় বাজার ভরেছে আশিনা আমে। বেচা কেনাও বেশ ভালো। আগে যে টক ছিল, এখন ব্যাগিং করাতে আমটা আর কি মিষ্টি। এখন আগে আমের দাম খুব কম ছিল, এখন আম শেষ সিজনে এখন আমের দাম একটু বাড়া। আশিনা আম খাইতে খুব ইন্টারেস্ট, ওই জন্য প্যাকেটে করে আপনার যত্ন করে রেখেছি। বাগানীরা জানালেন ফ্রুট ব্যাগিং প্রযুক্তি আর চাষের কৌশলগত উন্নয়নে দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি টক স্বাদের আশিনা আমে এসেছে মিষ্ট ভাব। ফলে আমসত্ত্ব আচার তৈরির বদলে সরাসরি খাওয়ার উপযুক্ত হওয়ায় বেড়েছে এ আমের কদর। আগের তুলনায় উৎপাদন বৃদ্ধি ও বাজারে ভালো দাম পাওয়ায় খুশি সংশ্লিষ্টরা। তার মান উন্নয়ন হয়েছে আর কি, এবং রংটা খুব পরিষ্কার হচ্ছে এবং পাকলে বেশ মিষ্টি এবং শেষ মৌসুমে খুব ভালো চাহিদা। আমটা হয়তো প্যাকেটটা করে দিলে আপনার পোকাপাকি ভালো মন্দ কোনো কিছু লাগে না বা বেশ ভালো থাকে। আশিনার উৎপাদন কৌশল আরও উন্নত করার সাথে সাথে বাগান মালিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। আমটা কম্পারেটিভলি আমাদের ব্যাগিং করার প্রেক্ষিতে আমের যে টকটা, এই টকটা কিছুটা কম হচ্ছে। জেলার কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 34,000 হেক্টর আমের বাগানের 10% আশিনা জাতের আম হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শুরু হয়েছে আজ, চলবে শনিবার পর্যন্ত। কদিন আগে প্রথমবারের মতো টাইগারদের করোনা টেস্ট করা হয়। বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয় মুশফিক মাহমুদুল্লাহ সৌম্যদের। 3 দিনের টেস্টে করোনা পজিটিভ ফলাফল আসে ক্রিকেটার সাইফ হাসান ও হেড অফ ফিজিক্যাল পারফরমেন্স নিকলির। দ্বিতীয় ধাপের টেস্টে নমুনা নেওয়ার কথা এতদিন ঢাকার বাইরে অনুশীলন চালিয়ে যাওয়া ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি নেওয়া বিসিবি হাই পারফরমেন্স দলের ক্রিকেটারদেরও করোনা পরীক্ষা হওয়ার কথা ছিল এই দফায়। যদিও এইচপি দলের সফর স্থগিত হওয়ায় তাদের করোনা পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চলমান সংকটের কারণে বাতিল হলো হাই পারফরমেন্স স্কোয়াডের শ্রীলঙ্কা সফর। তাই তো এখন একাডেমি মাঠ কিংবা বিকেএসপিতে এইচপি স্কোয়াডকে করানো হবে কন্ডিশনিং ক্যাম্প, জানিয়েছেন এইচপি দলের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। দলের ব্রিটিশ কোচ টবি র্যাডফোর্ড ঢাকায় আসবেন চলতি মাসেই। গুঞ্জনটা শোনা যাচ্ছিল গেল কয়েকদিন ধরেই, বিশেষ করে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ে নানা নিয়মনীতির বেড়াজালে যেখানে অনিশ্চিত টাইগারদের সফরই সেখানে হাই পারফরমেন্স স্কোয়াডের সুযোগটা কই। তাই তো এইচপি দলকে নিয়ে দ্বীপ রাষ্ট্রটি সফরের পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে বিসিবি। আমাদের যেটা এইচপির সঙ্গে ওদের এইচপির রেসিপ্রোকাল ট্যুর ছিল, এটা নিয়ে সেপারেটলি কথা বলতে হবে। এখন আমরা ন্যাশনাল টিমের সঙ্গে একই সঙ্গে যে ট্রাভেল করে ওইখানে প্রিপারেশনের চিন্তা ভাবনা করছিলাম, সেটা এখনকার বাস্তবতায় সেটা আর সম্ভব না। আপাতত দৃষ্টিতে আমরা এখন ফোকাস করছি আমাদের ন্যাশনাল টিম
অ্যাটলিস্ট ট্যুরটা যেন করতে পারে। ফলে পরিকল্পনাতেও আনতে হচ্ছে ভিন্নতা। তারিখ চূড়ান্ত না হলেও আগামী মাসের শুরুতে হাই পারফরমেন্স স্কোয়াডকে মাঠে ফেরাতে চায় বোর্ড। সেক্ষেত্রে ভেন্যু হিসেবে প্রথম পছন্দ বিকেএসপি, তবে শেষ পর্যন্ত তা না হলে তালিকায় আছে মিরপুরের একাডেমি মাঠও। ন্যাশনাল টিমের ট্যুর, শ্রীলঙ্কা ট্যুর হোক বা না হোক, আমরা এখন চিন্তা করছি যে এইচপির ক্যাম্পটাও শুরু করে দিব। ভেন্যুটা এখনো কনফার্ম না, কারণ আমাদের নর্মালি আমরা একাডেমিক গ্রাউন্ডে করি এইচপির, বাট আমরা আর একটু সিকিউরিটির জন্য হয়তো বিকেএসপিতেও চিন্তা করছি। আগামী 1 বছরের চুক্তিতে এইচপি দলের হেড কোচের দায়িত্ব নেওয়া টবি র্যাডফোর্ডের স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, তবে ট্যুরটা ভেস্তে যাওয়ায় চলতি মাসেই ঢাকায় আসছেন এই ব্রিটিশ। আমরা অলরেডি ইনফর্ম করে দিয়েছি তাকে চলে আসার জন্য। 1 তারিখ একটা মানে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। 1 তারিখের ভিতরে চলে আসলে তারপরে ওর সঙ্গে বসে আমরা প্রোগ্রামগুলি ফিক্স করে ফেলব। শ্রীলঙ্কায় হাই পারফরমেন্স দলের সফর আপাতত বাতিল হলেও পরবর্তীতে অবস্থার উন্নতি হলে দুই দেশের দুই বোর্ডের সম্মতিতে আবারও সিরিজটি মাঠে ফেরানোর পরিকল্পনা বাংলাদেশের এইচপি চেয়ারম্যানের। আমাদের দুই বোর্ডের কমিউনিকেশনস করেসপন্ডেন্স চলছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার শরৎ বন্দনা। পেঁজাতুলোর মেঘে ছেয়েছে আকাশ, প্রকৃতির লুকোচুরিতে কাশবনের দিগন্তজোড়া নাচন, মধ্য শরতের রোদ ছায়ার খেলায় মোহগ্রস্ত চলাচল। কাশের শুভ্রতা নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। এ যেন সূর্য আর সফেদ মেঘের মিতালি, প্রান্তর জুড়ে চলে তাদের ছুঁয়েও না ছোঁয়ার খেলা। তাদের দুষ্টুমিকে শাসন করতে মাঝে মাঝে মুখ ভার করে হাজির হয় কালো রঙের অভিভাবক। যদিও রাগের আবহ শেষ হতে সময় লাগে না, আবারও চলে উচ্ছলতা আর প্রাণ প্রাচুর্যের উৎসব। শুধু আসমানেই না, মর্তেও যে রয়েছে মেঘের সঙ্গী। উৎসবে তাই যোগ দিয়েছে বন্ধু কাশ। সূর্যের উপস্থিতিতে তার হাসির দ্যুতি ছড়াচ্ছে চরাচরে। মেঘের যে রূপ মাটিতে প্রাণ সঞ্চার করে, সেই জলরাশি বুকে ধারণ করে আছে সবার মোহময়তা। শুভ্রতার এই খেলায় পাগলপাড়া তাদের গুণগ্রাহীরা। তাদের ওড়াউড়িতে হাসছে যেন নাম না জানা নানা ফুলও। সূর্যের আশায় রাত জুড়ে অপেক্ষার পর ক্লান্ত হয়ে ইট পাথরেই ঝরেছে শিউলি। প্রকৃতির এই মায়াময়তা ধরে রাখতে নগরকে সাজানোর পরামর্শ প্রকৃতিবিদদের। নতুন প্রজন্মের কাছে নতুবা যে অচেনা থেকে যাবে ধরিত্রী। পরিকল্পনা করে তারপরে বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে, পেশাদারিত্ব কাজে লাগিয়ে আমার মনে হয় এগুলো রাখলে আমরা আমাদের শরৎসহ সমস্ত ঋতুগুলোর যে বাকি আরও 6টি ঋতু আছে সবগুলোরই সৌন্দর্য আমরা আমাদের শহরগুলোতে অনুভব করতে পারবো। কাশফুলের সাদা তুলোর মতো অংশ বাতাসে ভেসে ভেসে চলে যাচ্ছে দূর দূরান্তে। এই কাশের শুভ্রতার সঙ্গে যখন যুক্ত হয় নীল আকাশ আর সাদা পেঁজা মেঘ, তখন তা মানুষের মনকে ছোবেই। তাই তো গ্রামীণ জনপদ ছাড়াও শহরের মানুষও ভিড় করছে প্রকৃতির কোলে একটু শুভ্রতার খোঁজে। শরৎও অপার হাতে সাজিয়েছে তার নিজেকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্যাস লাইন স্থাপনের আগে শেষ হয় নারায়ণগঞ্জ তল্লা মসজিদের পাইলিগো ভবনের কাজ, দাবি কমিটি ও এলাকাবাসীর। প্রতিবেদন প্রত্যাখ্যান, এখনই মন্তব্য করতে চায় না তিতাস। রংপুরের গণেশপুরে একটি বাসা থেকে 2 চাচাতো বোনের মরদেহ উদ্ধার, কারণ জানা যায়নি এখনো, খতিয়ে দেখছে পুলিশ, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ। এবং পত্রিকায় পাত্রচাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থেকে নারী গ্রেফতার। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।